স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি সাবিনা পুথি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রবিবার আমরা কথা বলি নারীর স্বাস্থ্য নিয়ে। আজ আমরা কথা বলবো অনিয়মিত ঋতুস্রাব ও লিউকোরিয়ায় করণীয় কি এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম। শারমিন সিদ্দিকা ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি সমাধান সূত্রে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আসলে খুব কমন একটি বিষয়। আমরা যদি বলি যে নারীদের ক্ষেত্রে সবারই কম বেশি এই আসলে লিউকোরিয়ার যে ঘটনাটা বা অনিয়মিত ঋতুস্রাবের ঘটনাটি ঘটেই থাকে। সেক্ষেত্রে আপনার কাছে একটু প্রথমে জানতে চাই, লিউকোরিয়াটা কেন হয়? ধন্যবাদ সাবিনা পুথি আমাকে এত ইম্পর্টেন্ট একটা টপিকে বলতে বলার জন্য। আসলে লিউকোরিয়া এটা আমরা বুঝি যে স্বাভাবিক যোনিপথে যে সাদা স্রাবটা আসে সেটাকেই বোঝায়, যেখানে কোনো অসুখ বিসুখ থাকবে না। সাধারণত লিউকোরিয়াটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল, মানে হচ্ছে একটা প্রাকৃতিক অনেকগুলো হরমোনের যে ফ্যাক্টর, সেই হরমোনের প্রভাবে লিউকোরিয়াটা হয়ে থাকে। তাহলে লিউকোরিয়াটা আমরা যদি দেখি যে একটা মাসিকের নির্দিষ্ট সময় হচ্ছে যে মাসিকের পরে অথবা আগে এবং দুটো মাসিকের মধ্যবর্তী সময়, এই তিনটা সময় যদি হয় সাদা স্রাবটা, এবং সেটাতে কোনো দুর্গন্ধ থাকবে না এবং কোনো ছানার মতো দানাদার ফিলিংটা থাকবে না, তাহলে হচ্ছে এটা লিউকোরিয়া। এবং এটা সাধারণত দেখা যাচ্ছে কম বয়সী মেয়েদের আমরা দেখে থাকি, এবং প্রচলিত অনেক কুসংস্কার আছে যে এটার কারণে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা অতটা কোরিলেট করে না। আচ্ছা, সেক্ষেত্রে এই ঝুঁকিটা কখন বাড়ে? আপনি বলছেন এটা খুব সাধারণভাবে তো হয়, ঝুঁকিটা কখন আছে যে কখন ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা, লিউকোরিয়াটা হচ্ছে যখন আপনি এই ক্রাইটেরিয়া যেটা তিনটা বলা হলো, যে সময়টা আপনি দেখবেন যে মাসিকের আগে পরে দুটো মাসিকের মধ্যবর্তী সময়, কোনো দুর্গন্ধ নেই, কোনো চুলকানি থাকবে না, এবং সেই সাথে পেশেন্টের কোনো তলপেটে ব্যথা কিংবা মাসিকের যে অনিয়ম সেটা থাকবে না। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো যখন ফিল আপ করবে এটা লিউকোরিয়া। এবং সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হচ্ছে বুঝিয়ে দিই মাসিকের ঋতুর সাথে তার যে ধরনের সাদা স্রাবটা থাকে সেটাকে কোরিলেট করে, যদি বাবা, অনেক সময় মা আসে, মাকেও বুঝিয়ে দিই, দুজনকে কাউন্সিলিং করে দিলে আর সমস্যা হয় না। কিন্তু যখনই আপনি দেখবেন যে ফ্যাক্টর গুলো চেঞ্জ হচ্ছে, যে দুর্গন্ধ আসছে, সাথে চুলকানি হচ্ছে, সাথে তলপেটে ব্যথা, এবং দেখা গেল যে সেই সাথে মাসিকেরও অনিয়ম আছে, তখন আপনাকে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। সাধারণত কি ধরনের রোগ হতে পারে যদি এরকম লক্ষণগুলো থাকে? খুব কমনলি আমরা যেটা পাই, রিপ্রোডাক্টিভ এজ, মানে হচ্ছে একটা মেয়ে যখন হচ্ছে গর্ভধারণের সক্ষম, এই বয়সের মধ্যে আমরা যে সমস্যাগুলো পাই সেটা হচ্ছে ইনফেকশন। তাহলে হচ্ছে ইনফেকশনেরও অনেকগুলো ধরন আছে। কিছু আছে ব্যাকটেরিয়া, কিছু আছে হচ্ছে গিয়ে আপনার ফাঙ্গাস জাতীয় ইনফেকশন। তো এগুলো খুব কোরিলেট করে আপনার, যদি পেশেন্টের হচ্ছে কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরেন যে আপনার তার ডায়াবেটিস হচ্ছে কিংবা শুরু হচ্ছে, যে তার সুগার লেভেলটা মাত্র ওঠা শুরু করেছে, এই পেশেন্ট গুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে আসে, যে বারবার তার এই ধরনের সাদা স্রাবের প্রবলেম হচ্ছে, সেই ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা গাইডলাইন, যে যখনই আপনার ওইখানে বারবার ইনফেকশন হচ্ছে, দ্যাট মিনস আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কোনো কারণে কমে যাচ্ছে। তখন দেখা যায় যে চেক করলে দেখা যাচ্ছে তারা সুগারটা হেরফের হচ্ছে কিংবা প্রি ডায়াবেটিক হিসেবে আমরা তখন তাদেরকে ডায়াগনোসিস করি। সেই সময় যদি আমরা তাকে একটা ভালো গাইডলাইনে নিয়ে আসি, আমরা কিন্তু তাকে ডায়াবেটিসটাও প্রিভেন্ট করতে পারি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে লিউকোরিয়ার ঝুঁকিটা কখন, বা তাদের ক্ষেত্রেও তো হয়? হ্যাঁ, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা হয়, অনেক বেশি হরমোন আসে প্রেগন্যান্সিটাকে মেনটেন করার জন্য। এই হরমোনের প্রভাবে কিন্তু যে লিউকোরিয়াটা হয় এটা স্বাভাবিক। আমরা সেই সময় মাকে বলে দিই যে আপনি খুব ভালোভাবে পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন। তার মানে আপনি কিছু সাধারণ নিয়ম, যেমন ধরেন যে সুতি আন্ডারগার্মেন্ট পরা, তারপরে হচ্ছে বারবার ওই জায়গাটা পরিষ্কার করা, প্রত্যেকবার টয়লেটে যাওয়ার পরে হচ্ছে আপনার ওই জায়গাটাকে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, ভেজা রাখা যাবে না। আর এখানে আপনার যে কাপড়গুলো আমরা ইউজ করি, দেখা যাচ্ছে যে সেই কাপড়গুলো যেন পুরোনো না হয়, যে ফ্রেশ কাপড়গুলো, যে যাদের বেশি হচ্ছে তাদেরকে আমরা এমনও বলি যে ২ ৩ বার আপনি পাজামাটা চেঞ্জ করেন কিংবা পেটিকোটটা চেঞ্জ করেন। এভাবে করে কাউন্সেলিং করে ম্যানেজ করে দিলেই হয়। তাহলে প্রেগন্যান্সিতে লিউকোরিয়ার সাথে খুব কমন আমাদের যেটা আসে, ওই ইনফেকশন গুলো কিন্তু খুব দ্রুত আসে, এবং সুগার বাড়ার প্রথম লক্ষণ হিসেবেও কিন্তু আমরা পাই। আমরা জানি যে গর্ভকালীন ডায়াবেটিসের মাত্রাও এখন অনেক বেশি। এই পেশেন্ট গুলো কিন্তু আমাদের কাছে এরকম যখন স্রাবের প্রবলেম নিয়ে আসে, আমরা পেশেন্টকে এক্সামিন করি, ওই জায়গাটা ইন্সপেক্ট করে স্রাবের কালারটা বোঝার চেষ্টা করি, সেখানে ফাঙ্গাস ইনফেকশন আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি।
অনেক সময় দেখা যায় যে ট্রিটমেন্ট দিলে চলে যায় এবং যদি তাদের ফ্যাক্টর পাওয়া যায় যে কোনো ডায়াবেটিসের ব্যাপারটা আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে আগেই সতর্ক করে দিলে ডায়াবেটিসটা খুব সুন্দর কন্ট্রোল করে একটা সুস্থ স্বাভাবিক শিশু জন্মদান করা যায় মায়ের। সেক্ষেত্রে এই যে লিউকোরিয়ার কারণে কি কোনো বড় ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায় কিনা? বিশেষ করে হ্যাঁ, জরায়ু অবশ্যই টিউমার বা এটা এরকম আছে। বড়। হ্যাঁ, জি। আপনার হচ্ছে যদি একটি মেয়ে ৩৫ অতিক্রম করে থাকে, আমরা ৩৫ বছর এই সময়টাকে খুব ইম্পোর্টেন্স দিই। কারণ আমাদের দেশে মেয়েদের কিন্তু খুব দ্রুত বিয়ে হয়। দেখা যাচ্ছে যে একটা মেয়ে ১৫, ১৬, ১৭ এই বিয়ের প্রবণতাটা কিন্তু অনেক ছিল। এখন বাবা-মা অনেক সচেতন, কিছুটা কমেছে। বাট এই যে আপনার আর্লি ম্যারেজ এর যে ইফেক্ট, সেটা কিন্তু আপনি পাবেন গিয়ে ৩৫ এ। দেখা যাচ্ছে যে আপনার তার যে জরায়ুর মুখের যে ক্যান্সার নিয়ে আমরা এত বেশি সচেতনতা তৈরি করার চেষ্টা করছি যে জরায়ুর মুখের ক্যান্সার যেটা, সেই ক্যান্সারটা কিন্তু এই ৩৫ এ এসে এভাবে ধরা দিতে পারে আপনার কাছে যে তার অতিরিক্ত সাদাস্রাব হচ্ছে এবং সেটাতে দুর্গন্ধ থাকবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে দুর্গন্ধ থাকছে না, বাট পেশেন্ট অনেক বেশি হাইজিন মেইনটেইন করছে যে দুর্গন্ধ হচ্ছে না। কিন্তু তার অতিরিক্ত সাদাস্রাব। এমনও বলে যে পেশেন্ট ইউরিনের মতো স্রাব আসছে এত বেশি পরিমাণে। তো সেসব ক্ষেত্রে দেখা যায় আমরা পেশেন্টকে জাস্ট একটা ওই ইন্সপেক্ট করলেই জরায়ুর মুখটা দেখার একটা যন্ত্র আছে, স্পেকুলাম দিলে বোঝা যায় যে তার জরায়ুর মুখে যে ক্ষতটা আছে সেটা ভালো নয়। ডাক্তার এবং শারমিন তখন সিদ্দিকা আমরা ইসলাম, আমরা এটা নিয়ে আরো কথা বলবো। একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে আসি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম লাভলি আক্তার। জি বলুন। আমার পিরিয়ড মানে রেগুলার হয় না, 6 মাস বা 7 মাস পর পর হয়। যখন হয় তখন খুব মানে বেশি ব্লিডিং হয়, অনেক দিন যাবত থাকে, 20 দিন, 15 দিন, 1 মাস এরকম থাকে, কিন্তু নিয়মিত হয় না। আপনার বয়স কত? 18। জি, শারমিন সিদ্দিকা ইসলাম। ওজনটা কত? আপনার ওজন কত? ওজন 56। আচ্ছা। আপনি 18 বছর বয়সে যে ধরনের ঋতুস্রাবের সমস্যার কথা বললেন, তার মানে আপনার অনেক প্রলম্বিত সাইকেলটা। এইসব ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটা টার্ম আছে যে আপনার দেখা যাচ্ছে যে ওভুলেশন প্রসেসটা প্রপারলি হচ্ছে না। না হওয়ার কারণে ওইখানে আপনার ওভারিতে দেখা যায় অনেকগুলো ছোট, ছোট সিস্ট জমে একটা পিসিও যেটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আরকি। এইটাতে দেখা যাচ্ছে যে এটা আপনার টিউমার না, কিন্তু ছোট, ছোট মটর দানার মতো সিস্ট এসে ওভারির চারপাশে ভরে থাকে। যার জন্য দেখা যায় প্রতি মাসে সিস্ট একটা নতুন ডিম আসতে চাইলেও সে আসতে পারছে না। তাহলে যখন ওভুলেশন হবে না, ডিম আসবে না, ঋতুস্রাব ক্লিয়ার হবে না। তাহলে এই যে আপনার হচ্ছে মাসিকের চক্রটা কিন্তু এভাবে করে বাড়তে থাকবে। একটা সময় গিয়ে যখন জ্বরের ভেতরের পর্দাটা অনেক বেশি মোটা হয়ে যাবে, তখন ওটা আপনার মাসিক আকারে আপনার আসবে এবং সেটা প্রলম্বিত হবে। এটা খুবই টিপিক্যাল একটা ফেনোমেনন। তবে আপনার জন্য যেটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ইস্যু, সেটা হচ্ছে আপনার ওজনটা কম। তাহলে আপনাকে দ্রুত আপনার নিকটবর্তী একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ থাকবে আপনি আপনার যে মাসিকটা এটাকে রেগুলার করতে হবে আমাদের। রেগুলার করলে আপনি অনেকগুলো ভবিষ্যতের জটিলতা থেকে দূরে থাকবেন। নয়তো জি, আপনাকে আমরা ভবিষ্যতে অনিয়মিত মাসিকের ব্যাপারে আরো আসবো। আমাদের হাতে আরো কিছুটা সময় আছে। একজন দর্শক আছে, আরো একটু ফোন নিয়ে আসি আমরা। দর্শক না বললে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাশিদুন নাহার। জি, আপনার প্রশ্ন করুন। আমার নিয়মিত মাসিকটা হয় না, আর আমার ওখানে প্রচন্ড চুলকায়, প্রচন্ড জ্বালা করে, আর আপনার উপর দিকে এই জায়গাটা একটু ফেটে গেছে। আমি কি করতে পারি? আচ্ছা। আর হইলে আপনার আপনার 8-10 দিন বা 15 দিন ভালো হতে চায় না। হ্যাঁ, আপনার যেহেতু দেরি করে হচ্ছে মাসিকটা তাহলে আপনার মেন্সটাও অনেক লম্বা হবে। তাহলে আপনাকেও একজন গাইনোকোলজিস্ট দেখাতে হবে। আর আপাতত আপনার যেটা হচ্ছে যে আপনি বললেন চুলকায়, ফেটে গেছে। সেক্ষেত্রে আপনি ওখানে চুলকানোর জন্য হচ্ছে আপনি মেনশন করেননি আপনি বিবাহিত নাকি অবিবাহিত, বয়সটাও কত বলেননি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইকোনের জি একটা ক্রিম আছে। ওই ক্রিমটা আপনি যেখানে চুলকাচ্ছে সেই স্থানে ভালোমতো লাগাবেন দিনে ৩ বার ১ মাস। এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে আপনার ফেটে গেছে এটা এই কারণে যে ওখানে ইনফেকশন আছে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনাকে যোনিপথে ওষুধ ব্যবহার করতে হবে এবং আপনাকে অবশ্যই জরায়ুর মুখের যে টেস্ট আছে, আপনার এলাকায় কোনটা এভেইলেবল আমি জানি না। আমরা ১ম এ বলি যেটা পেপসি স্মিয়ারটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এটা যদি করতে পারেন খুব ভালো। না পারলে আপনি যেকোনো সরকারি হাসপাতালে আমাদের ভায়া একটা পরীক্ষা চালু আছে। এটা ফ্রি করা হয়। আপনি ওখানে গিয়ে ভায়া টেস্টটা করে নিয়ে আপনার জরায়ুর মুখের সমস্যাটা দেখে নেবেন। আর আপনি অবশ্যই যদি ওয়েট বেশি থেকে থাকে সেটাও আপনার কমাতে হবে। সেক্ষেত্রে একটু জানার ছিল আমার নিজের যে অনেকেই ডেটল বা সেভলন দিয়ে পরিষ্কার করে। সেক্ষেত্রে সেটা কি আদৌ উপকারী হয় নাকি সেটি আরো ক্ষতি করে?
না, ক্ষতির কিছু নাই, কারণ এগুলো অ্যান্টিসেপ্টিক। আপনার তবে সঠিক নিয়মটা জানা জরুরি। আপনার জন্য যেটা বলা থাকবে সেটা হচ্ছে যে, একটি গামলাতে কুসুম গরম পানি নিয়ে তাতে হচ্ছে যদি আপনি স্যাভলন মিশিয়ে অথবা ডেটল মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট বসে সেঁক নিতে পারেন, তাহলে আপনি বেশি উপকার পাবেন। কারণ আমাদের ওই জায়গাগুলো খুব ভালোভাবে ক্লিন হয় না। আর যেহেতু জায়গাগুলো অনেক বেশি ভাঁজ, সেখানে জীবাণুগুলো লুকিয়ে থাকে। তাহলে আমরা এটা পরামর্শ দিয়ে থাকি পেশেন্টকে, পেলভিক ইনফেকশনের ট্রিটমেন্টের সাথে তাদেরকে এই পরামর্শটা দেই যে এভাবে করে যদি ২ বেলা অ্যান্টিসেপটিক সিস বাথটা নেওয়া যায় তাহলে তার কিওর রেটটা খুব বেশি। কিন্তু সেক্ষেত্রে ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম, অনেকেই বলেন বা ডাক্তারি অনেক পরামর্শে পাওয়া যায় যে বিশেষ করে পরিষ্কারের ক্ষেত্রে ডেটল বা সেভলন ব্যবহার করলে অনেক ক্ষেত্রে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো মারা যায় এবং ক্ষতিকরগুলো সক্রিয় হয়, সেক্ষেত্রে বিশেষ করে লিউকোরিয়ার ক্ষেত্রে। লিউকোরিয়ার ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি, এটা বলা হয়েছে ইনফেকশনের ক্ষেত্রে। আচ্ছা, যখন জি আপনার জি ইনফেকশন থাকবে তখন এটা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আছি, একটু বিরতি নিয়ে আসি। দর্শক, সমাধান সূত্রে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমরা কথা বলছি অনিয়মিত ঋতুস্রাব ও লিউকোরিয়ায় করণীয় কি, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার কাছে। আমাদের বিরতির আগেও বেশ কয়েকজন দর্শক ফোন করে জিজ্ঞেস করছিলেন যে তাদের অনিয়মিত মাসিকের ক্ষেত্রে যেই সংকটগুলো আসলে হয়, সেক্ষেত্রে বলা যে এই অনিয়মিত মাসিক আসলে কেন হয়। অনিয়মিত মাসিক ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে নরমাল স্বাভাবিক মাসিকটা কি। স্বাভাবিক মাসিকে যেটা হয় যে প্রতি মাসে আপনার ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে হচ্ছে আপনার ওভারিতে। ওভারিতে এসে সে কিছু ফলিকলকে গ্রো করতে বলবে, তখন সেখান থেকে কিছু হরমোন আসবে, এসে আপনার জরায়ুর যে ভেতরের পর্দাটা আছে আমরা যেটাকে বলি এন্ডোমেট্রিয়াম, এটাকে গ্রো করাবে। যখন একটা সময় হবে মানে মাসের মাঝামাঝি সময়ে আপনার ওই যে ফলিকলটা গ্রো করছিল ওভারিতে সে ফেটে যাবে, ফেটে গিয়ে একটা ডিম্বাণু নিঃসরণ হবে এবং সেখানে ওই ডিম্বাণুটা নিঃসরণ হওয়ার পরে সেখান থেকে আরেক ধরনের হরমোন তৈরি হবে যেটাকে আমরা বলি প্রোজেস্টেরন। এবং যখন ডিম্বাণুটা নিষিক্ত হবে না তখন সে অটোমেটিক নষ্ট হয়ে যাবে এবং পরবর্তী মাসিকটা শুরু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা স্বাভাবিক ঋতু। কিন্তু যদি কোনো কারণে এই ঋতুটা ওই ব্রেন থেকে হরমোন আসা সেটা যদি না আসে, কিংবা ওভারি থেকে হরমোনগুলো যে নিয়মে আসার কথা সেই নিয়মে না আসে, তখন আপনার সমস্যাগুলো দেখা দেয়। এবং সেক্ষেত্রে আমরা অনেক রকম অনিয়ম পাই। কমনলি যেটা পাই যে মাসিক হচ্ছে না, ২ মাস ৩ মাস পর পর হচ্ছে, কিংবা হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি মাসিক হচ্ছে, যে ডাক্তার মাসে ২ শারমিন ৩ বার সিদ্দিকা হচ্ছে। ইসলাম, আরো একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাম্মি বলছিলাম রাজশাহী থেকে। জি, প্রশ্ন করুন। আমার বয়স 17 বছর। আমার হচ্ছে মিন্স আপনার হয় 21 দিন, 20 দিন, 18 দিন পর পর। আবার থাকে আপনার 7 দিন করে, কিন্তু আপনার এইরকম সমস্যায় আমার ইনফেকশন আছে। কি আছে? আরেকবার বলবেন। আমার ইনফেকশনও আছে। ইনফেকশন আছে। আপনার বয়স বললেন 17 বছর। ওজন কেমন আপনার? আমার 53 কেজি। 53 কেজি। ইনফেকশনটা কোথায়? ইনফেকশনটা কোথায়? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? জি, বিয়েটা হয়েছিল, এখন তাড়াতাড়ি হয়ে গেছে। 17 বছর বয়সে? আচ্ছা, যাই হোক, যে এটা আপনার একটা এটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা যেটা বলি। ইনফেকশনটা হলে যেটা হয়, যেটা সহজে যেতে চায় না, তাহলে আপনাকে যেটা করতে হবে জরায়ুর মুখের যে টেস্ট করতে হবে, করে ওখানে পেপসমিয়ার যে টেস্টটা সেটাতে আমরা দেখব যে যদি আপনার ইনফেকশনটা ক্রনিক হয়ে থাকে জরায়ুর মুখের একটা ভালো চিকিৎসা লাগবে। সেই সাথে আপনি যদি মাসিকটা 21 দিন অন্তর অন্তর, মানে হচ্ছে আপনার 7 দিন বললেন যে থাকলো এবং তার 21 দিন পর হচ্ছে, তাহলে এটা হচ্ছে মোট আপনার 28 দিনের সাইকেল। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি এমন হয়ে থাকে যে 21 দিনের মধ্যেই আপনার হচ্ছে 7 দিন মাসিক, সেটা অস্বাভাবিক। তাহলে আপনার এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হওয়া লাগবে এবং আপনি আপনার নিকটবর্তী একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে আপনার এইচপিভি ইনফেকশনটা আছে কিনা সেটা দেখে নেবেন। যদি না থেকে থাকে আপনি অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেবেন, জরায়ুর মুখের যে ভ্যাকসিন সেটা। কারণ আপনার ক্ষেত্রে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে আর্লি ম্যারেজ এবং হচ্ছে ইনফেকশন, দুটোই হচ্ছে আপনার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য ভ্যাকসিনটা খুবই প্রয়োজন।
আসলে খুব দুঃখজনক এই যে 17 বছর বয়সে তার বিয়ে হয়েছে এবং সেটি আসলে ডিভোর্স হয়েছে। যে ব্যাপারটি আমরা বলছিলাম যে সেক্ষেত্রে অনিয়মিত মাসিকে যদি 6-7 মাস পরে হয় সেক্ষেত্রে কি অন্য কোনো রোগের ঝুঁকি বাড়ে কিনা? হ্যাঁ, অনিয়মিত মাসিকের সাথে আপনার বললাম যে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা ডিরেক্টলি রিলেটেড এবং সেক্ষেত্রে আমরা সবাইকে বলে দেই যে আমরা চাচ্ছি যে এখন সবার ওবেসিটিটাকে প্রিভেন্ট করতে মানে মুটিয়ে যাওয়া যেটা যে আমরা এখন দেখছি যে বাচ্চারা বাইরে খেলতে যেতে পারছে না নিরাপত্তার কারণেই হোক যে কারণেই হোক আমরা মেয়ে বাচ্চাদের একদম চোখে চোখে রাখি ঘর থেকে বের হতে দিচ্ছি না। তো দেখা গেল যে এই বাচ্চাগুলোরই কিন্তু হঠাৎ করে ওয়েট গেইন করে এই মাসিকের সমস্যাটা নিয়ে আসছে আমাদের কাছে। আমরা বাচ্চাদের হাতে গ্যাজেট দিয়ে দিচ্ছি তাদের কাছে আমরা শুধু চাই তারা শুধু সারাদিন পড়বে। বাচ্চাগুলো টেবিলের মধ্যে কনফাইন্ড হয়ে যাচ্ছে লেখাপড়া লেখাপড়া মাঝখানে যেটুকু সময় সেটুকু তারা হচ্ছে হয় গেমস খেলছে নয়তো হচ্ছে আপনার মোবাইলে গেমস খেলছে এই এই হচ্ছে তাদের লাইফ। তাহলে এটার ইফেক্টটা কিন্তু হচ্ছে আমাদের এইভাবে খেসারত দিতে হচ্ছে যে বাচ্চাগুলোর ওজন বেড়ে গিয়ে তারা এই ধরনের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতো সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসছে এবং যেটা প্রথম লক্ষণ অনিয়মিত ঋতুস্রাব এবং এটা যখন পিরিয়ড শুরু হবে প্রচন্ড ব্লিডিং হয় বাচ্চারা আমাদের কাছে এনিমিয়াও নিয়ে আসে যে রক্ত শূন্যতা হয়ে গেছে তখন আমরা দেখা গেলো যে তড়িঘড়ি করে তাকে ব্লাড দিয়ে হরমোন সাপোর্ট দিয়ে পিরিয়ডটা রেগুলার করে দিচ্ছি। আমরা যদি সচেতন হয়ে আমার বাচ্চার ক্ষেত্রে যখন 9-10 বছর হবে তখন থেকে আমরা যদি এই জায়গাটা খেয়াল করি যে বাচ্চাটা যেন সঠিকভাবে খেলার পরিবেশটা পায় অন্তত আমরা মারাও যদি পাশে থেকে তাদেরকে খেলার ব্যবস্থা করে দিই সেটা তার শরীরের বৃদ্ধি তার হরমোনের যে নর্মাল ব্যালেন্স সেটার জন্য খুবই জরুরি। এখানে সচেতনতা প্রয়োজন আমাদের। একটু তাহলে পিরিয়ডের ক্ষেত্রে যে অনেকের পেটের ব্যথা হয় সেটি নিয়ে একটু বলবেন কিনা? পিরিয়ডের সময় পেটের ব্যথা খুবই কমন একটা সিমটম এটাকে আমরা বলি ডিসমেনোরিয়া মানে হচ্ছে মাসিকের সময় প্রচন্ড তলপেটে ব্যথা। সাধারণ যে তলপেটে ব্যথা সেটা হচ্ছে মাসিকের দ্বিতীয় দিন হবে এবং সেটা এমন হবে না যে আপনি আপনার দৈনন্দিন কার্যক্রম করতে পারবেন না কিন্তু যখন দেখা যাবে যে এই পেটের ব্যথার কারণে যে আপনি আপনার রেগুলার অ্যাক্টিভিটিস করতে পারছেন না যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে না কিংবা হচ্ছে একটি মা কাজ করতে পারছে না সে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার প্যাথোলজিক্যাল সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে। এই কমন ডিসমেনোরিয়ার যে মূল কারণ সেটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যদি বিবাহিত হয় সে মেয়েটার ইনফেকশন হচ্ছে প্রধান কারণ সেই সাথে হচ্ছে এন্ডোমেট্রিওসিস একটা রোগ আছে সেটাতেও আপনারা এরকম সিভিয়ার পেইন হয়। এডিনোমায়োসিস একটা আছে যে জরায়ুটা একটু বড় থাকে এবং এর ভিতরে মাংসের ভিতরে কিছু চেঞ্জ থাকে যে কারণে মাসিকের সময় যখন রক্তটা বের হওয়ার জন্য জরায়ু চাপ দিয়ে প্রচন্ড ব্যথা হয় এবং এই তিনটা মূল কারণেই কিন্তু আপনার এই রিপ্রোডাক্টিভ এইজে তলপেটে ব্যথাটা হয়। তাহলে আমরা যখন দেখবো যে একটি এইরকম সমস্যা হচ্ছে তখন আমরা দেখো খুব সাধারণ কিছু টেস্ট লাইক হচ্ছে আপনি একটা সোনোগ্রাফি করলে সবগুলো ইনফরমেশন পাওয়া যায়। এরপরে দেখা গেল যে যদি কোনো স্পেসিফিক পয়েন্ট পাওয়া যায় তখন আমরা ফার্দার টিভিএস করতে বলি তখন সেটার ইলাবোরেটেড ইনফরমেশন পেয়ে ট্রিটমেন্ট দিলেই ঠিক হয়ে যায়। অনেক ধন্যবাদ ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই এসব নিয়ে আমরা আবার পরবর্তীতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।